নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। এবং আরও একবার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। আসলে যে প্রশ্নগুলো আপনার মনে তো আছে, কিন্তু যে প্রশ্নগুলোর উত্তর আপনি জানেন না, যে প্রশ্নগুলো সত্যি উত্তর আছে বলেও আপনি জানেন না, সেই উত্তরগুলো আমরা এখান থেকে আপনাদের জানানোর চেষ্টা করব। এমন কিছু সমস্যা, যে সমস্যাগুলো হলেই আপনার প্রথম মনে পড়ে অন্য কোনো প্যাথির কথা, যে প্যাথিটা হয়তো সবার মুখে মুখে, যে প্যাথিটার উপর আপনার চোখ বন্ধ করে আপনি ভরসা করেন, কিন্তু ভালো চোখ বন্ধ করে ভরসা করা, কিন্তু সে কি সেই ভরসার দাম রাখতে পারছে? এটা আমাদের কথা না, এটা আপনাদের কথা। অনেক ক্ষেত্রে আপনারা কিছু কিছু সমস্যার ক্ষেত্রে মূলত বলেন, বেশিরভাগ ক্ষেত্রে এটা ঘটে, তাও কিছু কিছু সমস্যার ক্ষেত্রে যে আপনাদের পরামর্শ দেওয়া হয়েছে অপারেশনের করার, কিন্তু সেই অপারেশনের পর কি কি প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে, বা অপারেশনের পরে আদৌ সমস্যার সমাধান হলো কিনা, এটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন। যারা খুব সচেতন মানুষ, যারা 5 দিক ভেবে চিন্তে কাজ করে, তারা কিন্তু অবশ্যই ভাবনা চিন্তা করেন যে যখন একজন চিকিৎসক আমাকে অপারেশনের পরামর্শ দিচ্ছেন, তখন সেই অপারেশনটাকে আমি চোখ বন্ধ করে করব, নাকি সেটা নিয়ে আমি কিছুটা ভাবনা চিন্তা করব, ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেব। যখন আপনি ভাবনা চিন্তা করেন, তখন একটা উত্তর আপনার সামনে আসে যে যদি অপারেশনটা করি, ভবিষ্যতে গিয়ে আমার বেশ কিছু সমস্যা আসবে, বেশ কিছু প্রবলেম আমাকে ফেস করতে হবে, বা আমাকে পুনরায় অপারেশন করার মতন একটা পরিস্থিতিও তৈরি হতে পারে। তো সেখান থেকে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার আপনাদের সহযোগিতা করবে। যারা অপারেশন করতে বিন্দুমাত্র রাজি নন, যারা চান একটা সঠিক ট্রিটমেন্ট, তাদের জন্য অবশ্যই রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, আর অবশ্যই এই সংস্থার অভিজ্ঞ চিকিৎসকেরা। আজকে আপনাদের জন্য একটি প্রবলেম নিয়ে কথা বলবো, যেটা পিসিওডি। মহিলাদের সমস্যা, মারা মূলত চিন্তিত। মেয়েরা হয়তো বুঝে উঠতে পারছে না যে এটা আমার ভবিষ্যতে গিয়ে কি সমস্যা করবে, কিন্তু মারা বুঝতে পারছে যে আমার মেয়ের, এই ছোট মেয়েটির যে পিসিওডি সমস্যা ধরা পড়লো, সেটা ভবিষ্যতে তাকে প্রবলেম ফেস করাবে। তো আজকে পিসিওডি নিয়ে একটা পরিষ্কার আলোচনা আপনাদের জন্য হবে, এবং আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত রয়েছেন সংস্থা সিএমএ ডক্টর এস ঘোষাল। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং ডাক্তারবাবু, আমরা বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করি, মেয়েদেরও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করি, তোমাদের পিরিয়ড সংক্রান্ত বিভিন্ন সমস্যা, লিউকোরিয়ার সমস্যা, বা ইনফার্টিলিটির সমস্যা। তো সেখানে পিসিওডি একটা বড় ভূমিকা পালন করে। কি এই পিসিওডি? যারা জানেন না, প্রথমে ডাক্তারবাবুর কাছ থেকে সেই প্রশ্নের উত্তরটা একটু খুঁজে নেব। পিসিওডি আজকে এমন একটা সমস্যা, আর এটাকে একটা বার্নিং কমপ্লেন বলতে পারি, বা বার্নিং একটা ডিজিজ বলতে পারি, যেটা নিয়ে এখনকার সমাজে বিভিন্ন মেয়েরা যারা ইয়াং জেনারেশনের রয়েছেন তারা ভুগছেন। আমরা দেখছি যে 15 থেকে শুরু করে 25-30 বছর বয়সে যে এজ গ্রুপ আসছে, তাদের মধ্যে একটা পিসিওডি সমস্যা থাকছে। এই পিসিওডিটা কি আপনারা হয়তো যাদের রয়েছে তারা জানেন পিসিওডিটা কি, তার জন্য আপনারা মেডিসিন খাচ্ছেন, বিভিন্ন জিনিস রেস্ট্রিকশন করেছেন, অনেকের ক্ষেত্রে ডাক্তাররা অপারেশন সাজেস্ট করেছে। কিন্তু এই পিসিওডিটা কি? পিসিওডি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, বা পিসিওএস বলা হয়, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তো এই যে পলিসিস্ট মানে কি? পলি মানে হচ্ছে একের অধিক, একটা নয় একের অধিক। যখন সিস্ট আমাদের ওভারিতে পাওয়া যাবে, সেটাকে আমরা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বলছি। এর আমাদের বিভিন্ন কারণ রয়েছে। সেই কারণগুলোর মধ্যে কি কি কারণ রয়েছে? একটা আমাদের হেরিডিটারি হতে পারে, মানে বংশ পরম্পরায় মায়ের ছিল, ঠাকুমা ছিল, সেখান থেকে আসতে পারে। 2 নম্বর কি, আমাদের শরীরে একটা হরমোন রয়েছে যেটাকে আমরা জানি ইনসুলিন, যেটা প্যানক্রিয়াস থেকে সিক্রিয়েট হয়। ইনসুলিনটা আমাদের শরীরে যদি রেজিস্ট করে যায়, সেই ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে এই পিসিওডিটা তৈরি হয়। আপনারা ভালোভাবে খেয়াল করে দেখবেন, যারা পিসিওডির প্রবলেমে ভুগছেন, আপনাদের ডাক্তাররা মডার্ন সায়েন্সের কাছে যারা ট্রিটমেন্ট করাচ্ছেন, খুব কম পরিমাণ হয়তো আয়ুর্বেদের কাছে চিকিৎসায় এসেছেন, কিন্তু মডার্নে যারা ট্রিটমেন্ট করাচ্ছেন, পিসিওডির ট্রিটমেন্ট করতে গেলে একটা সুগারের ওষুধ দেন ওনারা। কেন সুগারের ওষুধটা দিচ্ছেন? কি আমাদের শরীরের মধ্যে ইনসুলিনটাকে ঠিকভাবে সিক্রিয়েট করার জন্য। যদি ইনসুলিনটা ঠিকঠাকভাবে তৈরি হতে পারে, প্যানক্রিয়াস, আমরা যে সুগার নিয়ে মাঝে মাঝে আলোচনা করি, কি আমাদের প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে ইনসুলিনটা সিক্রিয়েট হয়, সেই ইনসুলিনটা ইমপ্রপারভাবে সিক্রিয়েট হওয়ার জন্যে, শরীরে ইনসুলিনটা কমে যাওয়ার জন্যে, যেমন সুগার রোগও হচ্ছে, সেরকম আমাদের পিসিওডির সমস্যাও হচ্ছে, যেটাকে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স বলছি। 2 নম্বর হলো। 3 নম্বর কারণটা কি, আমাদের অ্যান্ড্রোজেন বলে একটা ধরনের হরমোন রয়েছে। অ্যান্ড্রোজেন হরমোনটা আমাদের শরীরে যখন বেড়ে যাচ্ছে, তখন এই পিসিওডি সমস্যাটা আসতে পারছে।
তো আমাদের পিসিওডি হচ্ছে অনেকগুলো কারণে, এবং পিসিওডি যাদের সমস্যা রয়েছেন তাদের মধ্যে মেন কমপ্লেন তো রয়েছে পিরিয়ডসের প্রবলেম। আমরা যেটা বারবারই ফোনে পাই কি ঠিকঠাক সময় পিরিয়ডস হয় না, পিরিয়ডসের সময় পেটে প্রচণ্ড ব্যথা করে, তলপেটে ক্র্যাম্প হয়, অনেকের 2-3 দিন 4 দিন ধরে অসহ্য ব্যথা হয়, তার জন্য ব্যথার ওষুধ খেতে হয়। অনেকের ক্ষেত্রে আবার ক্লট বেরোয়। ক্লট কেন বেরোয়? যে প্রপার ব্লিডিংটা প্রপার টাইমে হচ্ছে না, সেটা আমাদের ইউটেরাসের মধ্যে জমে থাকছে, সেই জন্যে ওই জমা ব্লাডটা ক্লট আকারে বাইরে বেরোচ্ছে, কালচে ব্লাড বা ক্লট এটা বেরোচ্ছে। আর কি হয়, পিসিওডি যাদের থাকে তারা দেখবেন একটা হেয়ার লসের একটা সমস্যা আসতে পারে, হেয়ার লস আসবে, একটা আবার এক্সট্রা হেয়ার গ্রোথ আসতে পারে, মুখের মধ্যে এক্সট্রা হেয়ার আসতে পারে, হাতে হোক পায়ে হোক এক্সট্রা হেয়ার গ্রোথ। কারণ কি, এই যে অ্যান্ড্রোজেন হরমোনের কথা আমরা বললাম, হিটসুইজম বলে এটাকে, এই অ্যান্ড্রোজেন হরমোনটা আমাদের শরীরে যখন বেড়ে যাচ্ছে তখন এই ধরনের হেয়ার প্রবলেমটা আসে। আর এছাড়া কি হতে পারে, আমাদের মুড সুইং হতে পারে, মানে হঠাৎ ভালো, হঠাৎ চেঁচাচ্ছি, হঠাৎ ঠান্ডা হয়ে যাচ্ছি, মানে ফ্ল্যাকচুয়েট করবে আমাদের মাইন্ডটা। আর কি হতে পারে, আমাদের পিরিয়ডসটা 2 মাস 3 মাস 4 মাস বন্ধ থাকতে পারে। অনেকের ক্ষেত্রে এসে কমপ্লেন করে, ডাক্তারবাবু আমার সেই জানুয়ারি মাসে হয়েছে বা 2 মাস আগে হয়েছে, এখন হচ্ছে না। যখন মডার্ন সায়েন্সের কাছে আপনারা যাচ্ছেন ট্রিটমেন্টের মধ্যে, ডাক্তাররা একটা নির্দিষ্ট সাইকেল অনুসারে মেডিসিনটা দিচ্ছেন, তখন আপনাদের এই সমস্যাটা আস্তে আস্তে চলে যাচ্ছে, রেগুলার হচ্ছে। কিন্তু যখনই আবার আপনারা ওষুধটা বন্ধ করছেন, সেই জিনিসটা কি দেখছেন, আবার বন্ধ হয়ে যাচ্ছে। এইখানেই হচ্ছে আয়ুর্বেদের ট্রিটমেন্ট পিসিওডির ক্ষেত্রে রয়েছে। এবং প্রপারলি যদি ট্রিটমেন্ট করা যায় পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের, উইদাউট সার্জারি, উইদাউট অন্য আদার প্যাথি, আয়ুর্বেদের মাধ্যমে সম্পূর্ণভাবে ওভারি থেকে সিস্টকে কমানো যায় এবং এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। ডাক্তারবাবুর এই লাস্ট লাইনটা আমার মনে হয় আজকে অনেক মা বাবার রাতের ঘুমকে ফিরিয়ে আনতে পারবে। কারণ অনেক ক্ষেত্রে আপনি কোনো প্যাথির চিকিৎসকের কাছে গেছেন, সেখানে আপনাকে বলা হয়েছে যে পিসিওডির জন্য আপনার মেয়ের অপারেশন করতে হবে, যেখানে আপনার মেয়ের বয়স 15 বা 16 বছর, বা সে এখন অবিবাহিতা। তো পিসিওডির অপারেশনের পরে কি তার ভবিষ্যৎ, এই দুশ্চিন্তা আপনি এত রাতে ঘুমোতে পারছিলেন না, আজকে থেকে একটু নিশ্চিন্তে আপনি ঘুমোতে পারবেন। আর শুধুমাত্র নিশ্চিন্তে ঘুম, একেবারে সমস্যাকে সমাধান করে সারা জীবনের মতো নিশ্চিন্ত হতে পারবেন। আমরা এই আলোচনায় আবারও ফিরবো, তবে দেখবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। নমস্কার ম্যাডাম। কে বলছেন? আমি বলছি। কোথা থেকে? হ্যালো, আমি সায়েন্স সিটি থেকে বলছি। হ্যাঁ, সায়েন্স সিটি থেকে বলছি। সায়েন্স সিটি, আচ্ছা, কলকাতা থেকে বলছেন, বলুন কি সমস্যা? হ্যাঁ, সমস্যা বলতে কিছুদিন ধরে দেখছি মানে পেটে খিল ধরে যাচ্ছে, মানে একটু ছোটা নোড়া করলে পেটে খিল ধরে যায়, তারপরে কিছু না খেয়ে থাকলে পেটে খিল ধরে যায়। বয়স কত এখন? বয়স আপনার 30+। 30+। কোনো গ্যাসের সমস্যা বা পেটের ওপরের ভাগে জ্বালা, পায়খানা পরিষ্কার হচ্ছে না, এরকম কিছু হয়? হ্যাঁ, মাঝে মাঝে একটু গ্যাস হয়, মানে গলাটা ভালো লাগে। আচ্ছা আর পেটে ভারী ভারী মনে হয়। আচ্ছা, ভারী ভুরি কোনো কাজ করতে হয়, ভারী ওজন তোলা বা ভারী ওয়েট ক্যারি করা, এগুলো করতে হয়? এইগুলো করতে হয় না, তবে একটু ভুল করতে হয়, কিন্তু পেটে গেলা তো ভারী ভারী মনে হয়। আচ্ছা, জল কতটা খান সারাদিনে? সারাদিন আমি 2 লিটার দিতে হবে। জল খাওয়ার পরিমাণটা বাড়ান। আর আমি বলছি আপনার কি থেকে হচ্ছে, এটা আমি বলছি। এই যে পেটে খিল ধরা বা অনেকে বলে হাত পায়ে টান লেগে যাচ্ছে, এটা হচ্ছে মাসকুলার স্প্যাজম। মাসকুলার স্প্যাজম অনেকগুলো কারণে হতে পারে। যদি আমাদের শরীরে ডিহাইড্রেশন থাকে, কম পরিমাণে যদি জল খাই, একটা স্বাভাবিক মানুষের একদিনে 3 থেকে 3.5 লিটার বা 4 লিটার জল খাওয়া দরকার। উনি যেটা বললেন সারাদিনে হয়তো 2 লিটার বা 2.5 লিটার জল খান। এবং কি এর সাথে তার কাজকর্মটা দেখতে হবে যে উনি কি কাজকর্ম করেন, উনি কতটা কষ্ট করেন, কায়িক পরিশ্রম কতটা করেন। অনেকে হয়তো এসি ঘরের মধ্যে বসে কাজ করে, আবার অনেকের কাজ হচ্ছে এক জায়গা থেকে এক জায়গায় দৌড়ে জিনিসপত্র দেওয়া, ভারী ওজন তোলা। তো আপনার কতটা আপনার শরীর থেকে ফ্লুইড লস হচ্ছে, মানে কতটা ঘাম বেরোচ্ছে এবং আপনার ইউরিন কতটা হচ্ছে, তার পরিবর্তে আপনি কতটা জল ইনটেক করছেন, সেটা কিন্তু একদম আপনাকে মেপে চলতে হবে। যদি আপনি বেশি দৌড়াদৌড়ি করেন, তাহলে জল খাওয়ার পরিমাণটা আপনাকে 4 লিটার অবধি বাড়াতে হবে। যদি আপনি এসি ঘরে থাকেন, সেক্ষেত্রে আপনার 3 লিটার বা 3.5 লিটার জল এনাফ। যদি জলটা আপনি কম খান, তখন আমাদের শরীরের মধ্যে মাসেলের মধ্যে এক ধরনের ক্র্যাম্প হয়। সেই মাসকুলার স্প্যাজমের জন্য পেটের মধ্যে খিল ধরা, পায়ের মধ্যে টান ধরা, এগুলো আসতে পারে। আর এছাড়া কি, যদি আমাদের কোনো গ্যাস্ট্রাইটিসের সমস্যা থাকে, যদি আপার অ্যাবডোমেনে যদি কোনো প্রবলেম থাকে,
সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের পেটের মধ্যে মাসকুলার স্প্যাজম আসতে পারে। ভারী ভুরি ওজন যদি আপনি তোলেন, বেশি ওয়েট তোলেন, সেখান থেকে আমরা যে বাংলা ভাষায় বলি সচরাচর যে খ্যাঁচকা লেগে গেছে, সেই খ্যাঁচকা লেগে যাওয়াটা হচ্ছে মাসকুলার স্প্যাজম। হট করে ভারী ওজন তুলবেন না। এখন কয়েকদিন দেখুন একটু চেষ্টা করে যে বেশি ভারী ওজন না তোলা, বা আপনার জলের পরিমাণটা একটু বেশি করে খাওয়া, সেটা করে যদি আপনার কন্ট্রোল হয়ে যায় ভালো। আর নইলে আপনি কলকাতা থেকেই বলছেন, কলকাতার আমাদের বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে। সায়েন্স সিটি থেকে আপনি শোভাবাজার যেতে পারেন, আপনি আমাদের ল্যান্সডাউন চেম্বারে আসতে পারেন। যদি না কমে, আমি যেগুলো বললাম সেগুলো যদি করে না কমে, তাহলে দেখুন নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটা লাস্টে 27, একটা লাস্টে 37 আছে। যে কোনো একটা নাম্বারে ফোন করে 1 সপ্তাহ বা 10 দিন পরে একটু যোগাযোগ করে নেবেন, একটু দেখিয়ে নেবেন, আমরা কয়েকটা মেডিসিন দিয়ে দেবো, সেটা খেলেই আপনি ঠিক থাকবেন। একদম। এবং তার পাশাপাশি স্ক্রিনে যে নাম্বারের কথা বললেন ডাক্তারবাবু, সত্যি সেই নাম্বার আপনি নোট করেছেন তো? কারণ সত্যি আপনার প্রয়োজনীয়তা রয়েছে। 9830235527 বা 37। যারা দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথি চিকিৎসকদের সঙ্গে যুক্ত, যাচ্ছেন, তাদের কথা শুনছেন, কিন্তু গল্প করার মতো শুধুমাত্র, কিন্তু তার বেশি কিছু লাভ হচ্ছে না, তাদের জন্য কিন্তু এই নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ। প্লিজ নোট করুন। যে কোনো সমস্যা, যে সমস্যার জন্য আপনি দীর্ঘদিন ভুগছেন, যে সমস্যা আপনার সবে সবে শুরু হচ্ছে, বা আপনি এনবিপিকে ভরসা করেন, চিকিৎসকদের উপর আপনার বিশ্বাস রয়েছে, এই ট্রিটমেন্টের উপর আপনার বিশ্বাস রয়েছে, রিপোর্ট বেসড ট্রিটমেন্ট এটা আপনার ভীষণ পছন্দের, তাদের সকলের জন্য খোলা রয়েছে এনবিপির দরজা। পিসিওডি নিয়ে আলোচনা করছিলাম, ডাক্তারবাবু অনেকটাই আমাদেরকে জানান দিয়ে দিয়েছে। আমি চট করে শুধুমাত্র একটুখানি জানতে চাইবো ডাক্তারবাবু, যে পিসিওডির সমস্যাটা এই যে টিনেজার বা অল্প বয়সী মেয়েদের হচ্ছে কেন? মানে তাদের কোনো ভুল ভ্রান্তির জন্য কি আসছে তাদের শরীরে? আমি বললাম মেনলি দু একটা কারণ রয়েছে, তার মধ্যে একটা হেরিডিটি রয়েছে। যদি সেই মেয়েটির মায়ের থাকে বা ঠাকুমার থাকে, হেরিডিটিতে যদি কারুর থাকে, সেখান থেকে আসতে পারে। 2 নম্বর কারণ, আমরা কিছু খাবার বারণ করে থাকি, কি স্পাইসি ফুড খাবেন না। আর 3 নম্বর কারণ আমি একটা বললাম, যেটা ইনসুলিন রেজিস্ট্যান্স। আমাদের প্যানক্রিয়াসে যে ইনসুলিনটা সিক্রিয়েট হয়, সেই ইনসুলিনটা যদি কোনো প্রকারে আমাদের সিক্রিয়েশনটা বন্ধ হয়ে যায় বা সিক্রিয়েশনটা কম হয়, সেক্ষেত্রে আসতে পারে। সেটা যদি সেই পেশেন্টের দেখা যায় যে প্যানক্রিয়াটিসের কোনো সমস্যা বা ক্যালসিফাইড প্যানক্রিয়াস আছে, সেখান থেকে আসতে পারে। কারণ আমাদের শরীরে একটা জিনিস থেকে বিভিন্ন ধরনের রোগ হতে পারে। আর আজকে আমি পিসিওডির পাশাপাশি সুগারের আলোচনা করব কেন? কারণ পিসিওডির সাথে সাথে কিন্তু ইনসুলিনটা খুব জড়িত রয়েছে। ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য কিন্তু পিসিওডি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ কি পিসিওডি হয়। আর এছাড়া যে অ্যান্ড্রোজেন হরমোনটা রয়েছে, হরমোনটা বেড়ে যাওয়ার ফলে হয়। তো মেনলি এটা হরমোনাল প্রবলেম এবং হেরিডিটারি প্রবলেম। এটার জন্যে আমাদের স্বাভাবিক মেয়েদের ক্ষেত্রে কিছু মেনে চললে সেটা ঠিক হবে, সেরকম কিছু নয়। এটা হয়তো আমাদের প্যাথোলজিক্যালি সৃষ্টি হবে পিসিওডি সমস্যা বা হেরিডিটারি আসবে, কিন্তু সেটা এলে কিভাবে আপনি সেখান থেকে ভালো থাকবেন বা সুস্থ থাকবেন, তার জন্যে কিন্তু আয়ুর্বেদ রয়েছে, এনবিপি রয়েছে। হার্বাল ওয়েতে পিসিওডির খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। আমি বারবার বলেছি, এর আগেও আলোচনা হয়েছে, আপনি বহু প্রোগ্রাম করেছেন। তো আপনারা হার্বাল ওয়েতে ট্রিটমেন্ট করুন। কারণ ইনসুলিন আমরা সুগারের ক্ষেত্রে নিতে বারণ করি, তো সেক্ষেত্রে আপনারা সুগারের মেডিসিন খেতে যাবেন কেন পিসিওডির ক্ষেত্রে? কিন্তু মডার্ন সায়েন্সের ডাক্তাররা প্যাথি অনুসারে ট্রিটমেন্ট করছেন। তাদের যে প্যাথিতে বলা রয়েছে কি ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে হতে পারে, তাদের এটা দিতেই হবে এই ওষুধটা। এটা না দিলে সেই ট্রিটমেন্টটা হবে না, আর আপনারাও সেইভাবে সুস্থ হতে পারবেন না। সেই জন্য বলছি, এই ধরনের চিকিৎসা থেকে একটু সাইডে সরে এসে হার্বাল ট্রিটমেন্ট করান, অবশ্যই দেখবেন পিসিওডি সমস্যা থেকে ভালো থাকবেন। একদম। এই দিকটা কিন্তু সত্যি আমি জানতাম না, আমার মতন হয়তো অনেকেই জানতেন না যে পিসিওডি ট্রিটমেন্ট করতে গেলে আমাকে সুগার বা ডায়াবেটিসের মেডিসিন নিতে হচ্ছে বা আমাকে দেওয়া হচ্ছে। এটা যথেষ্ট আতঙ্কের যে সুগার বা ডায়াবেটিস নিয়ে আমরা এত অনুষ্ঠান করি, যেটা থেকে আমরা বাঁচার চেষ্টা করি, সেটা কেউ আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, এটা তো ভালো কথা না, তাই না? ভালো কিছু কথা নিয়ে আবারও আলোচনায় ফিরছি। তবে কে আছেন? নমস্কার। নমস্কার, আমি চীনাবাগ থেকে ইপসিতা মুখার্জি বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যাটা আমার নয়, সমস্যাটা আমার সিস্টারের। মানে ওর 16 বছর বয়স হয়ে গেছে, কিন্তু এখনো অব্দি পিরিয়ডস হয়নি। 16 বছর বয়স এখন? মানে এটা নিয়ে ডক্টর দেখানো হয়েছে, কিন্তু সেরকম ভাবে এখনো কোনো সুরাও হয়নি। সেই কারণে আজকে আমি একটু ফোন করলাম প্রোগ্রামে। বেশ বেশ। আচ্ছা, ডাক্তারবাবু যাদের দেখিয়েছিলেন তারা কিছু রিপোর্ট করেছেন না এমনি এক্সামিন বাইরে থেকেই করেছেন যা করার? এমনি না, কোনো রিপোর্ট তো এখনো করতে দেয়নি। শুধু বাইরে থেকে এক্সামিন করছেন, কিন্তু মানে আমার ব্যাপারটা ঠিক ভালো লাগছে না, সেই কারণে আমি একটুখানি আপনাদের হেল্প চাই। ওর হাইট ওয়েট সব ঠিক আছে মোটামুটি? ও মোটামুটি প্রচন্ড রোগা অ্যাকচুয়ালি বলতে গেলে। আচ্ছা, আর হচ্ছে আপনি কোনো ইউএসজি করিয়েছেন ওনার এর মধ্যে? না স্যার, করানো হয়নি। আচ্ছা, এমনি এর আগে ধরুন আজকে 16 বছর বয়স হলো, 14 বছর বয়স বা 13 বছর বয়সে কখনো কি অল্প হয়েছিল, বন্ধ হয়ে গেছিল, এরকম কিছু হয়েছিল?
না না, এরকম কখনো হয়নি, কিন্তু ও বলে যে মানে তলপেটে মাঝে মাঝে ব্যথা হয়, সেটা বলে। আমি একটাই কথা বলছি, কোথা থেকে বলছেন বললেন? চিনার পার্ক না, বাড়ি থেকে বলছি। চিনার পার্ক থেকে। ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। তো আজকে যে আলোচনাটা তার কিছুটা রিলেটেডই প্রবলেম আমার মনে হচ্ছে। তো ওনার বোনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ওয়েট যদি কম থাকে আমাদের শরীরে, সেক্ষেত্রে আমাদের হরমোনাল যে চেঞ্জটা হওয়া দরকার, অ্যাডোলেসেন্স পিরিয়ড মানে হচ্ছে একটা হরমোনাল চেঞ্জের সবথেকে বড় পিরিয়ড। আমাদের এই যে বয়সটা আমরা 13-14 যে টিন এজটা রয়েছে, এবং টিন এজের পরে আরও 2-3 বছর, এই সময়টা কিন্তু একটা মানুষের মানে একটা ছেলের হোক একটা মেয়ের হোক শারীরিক গঠন এবং শরীরের মধ্যে সমস্ত অর্গ্যানের একদম প্রপার টাইম। এই কারণ এই সময় মেনলি হরমোনগুলো আমাদের ঠিকঠাক মেনটেন হয় এবং ঠিকঠাক জায়গায় পৌঁছায়, হরমোনাল চেঞ্জটা ঠিকঠাক হয়। তো আপনাকে একটাই কথা বলবো, একটা ইউএসজি রিপোর্ট করিয়ে নিন। ইউএসজি বোনের একটা রিপোর্ট করান, রিপোর্ট করিয়ে চিনার পার্ক থেকে ফোন করেছিলেন। আপনার চিনার পার্ক থেকে শোভাবাজার চেম্বারটা মনে হয় কাছে হবে, মধ্যমগ্রামটাও কাছে হবে, শোভাবাজার হবে। শোভাবাজারে একবার ওই ইউএসজি রিপোর্টটা নিয়ে বোনকে নিয়ে একবার দেখা করুন। আমরা যদি ইউএসজিতে কিছু পাই তো খুব ভালো, সেই অনুসারে ট্রিটমেন্ট স্টার্ট করব। আর যদি কিছু না পাই সেক্ষেত্রে আরও কিছু রিপোর্ট করতে দেবো, সেগুলো করিয়ে নেবেন, তারপরে মেডিসিন দেবো। যে আমাদের মেন আর কি, যেটা আমাদের যে পিরিয়ডসটা স্টার্ট হওয়ার কথা বলি, এটা স্টার্টিং নামটা হচ্ছে মেনার্কি, আর যখন লাস্টে গিয়ে বন্ধ হয় সেটাকে বলা হয় মেনোপোজ। তো এই মেনার্কির নর্মাল টাইমটা এখনকার সময় আমি বলছি 9 বছর থেকে 15 বছর বা 16 বছর অবধি হতে পারে। কারুর ক্ষেত্রে সেটা 100 হয়তো 1-2 জনের 16-17তেও স্টার্ট হয়, কিন্তু মেনলি এটা 12-13-14 মধ্যে দেখা যায় কি স্টার্ট হয়ে যায়, 11-12-13-14 মধ্যে। তো আপনার বোনের ক্ষেত্রে যখন এই প্রবলেমটা আসছে এবং বললেন ওয়েটটা অতটা ঠিক নয় হাইটের সাথে, তো একবার একটা ইউএসজি করিয়ে নিন, লোয়ার অ্যাবডোমেন বা হোল অ্যাবডোমেনই করিয়ে নিন ইউএসজি করিয়ে একবার যোগাযোগ করুন। দেখুন নিচে 2টো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, যেটা নিয়ারেস্ট চেম্বার হবে সেখানে একটু আসুন, দেখে নিয়ে বাকি আমরা যেভাবে বলবো চললে আশা করছি প্রবলেমটা সলভ হয়ে যাবে। একদম, অবশ্যই পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো, কিন্তু তার পাশাপাশি আপনাদের রিকোয়েস্ট করছি যারা যোগাযোগ করতে চাইছেন এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, তারা অনুষ্ঠান দেখতে দেখতে অনেকেই বলে আমি হেল্পলাইন নাম্বার নোট করতে ভুলে গিয়েছি। তো প্লিজ এটা করবেন না, স্ক্রিনে দেওয়া নাম্বার নোট করতে হবে এবং এখনই ফোন করুন, নাম লেখান এবং কাছাকাছি চেম্বারে পৌঁছে যান। কে আছেন শুনবো। নমস্কার। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি আমতলা থেকে বলছি। আমতলা? হ্যাঁ। বয়স কত? বয়স এই 36। 36। কি সমস্যা? ওই বর্ষা নেমে গেলে একটু পায়ে হাজা হয়, সেই ব্যাপারে। আচ্ছা, প্রত্যেক বছরই হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো সেটা তো আপনার হাতেতেই রয়েছে, আপনি নিশ্চয়ই কিছু মলম এবং কিছু ক্যাপসুল বা ট্যাবলেট খান, তাতে ঠিক হয়ে যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো হাজা যে জিনিসটা সেটাকে আমরা ফাঙ্গাল ইনফেকশন বলি। শুনতে থাকুন। হ্যাঁ, আপনি শুনতে থাকুন, আমি বলছি মেডিকেল টার্মে। আর এটা যদি প্রপার ট্রিটমেন্ট আপনি না করেন, প্রত্যেক বছর এটা ফিরে ফিরে আসবে। এবং অল্প জল লাগলে, আমরা মেনলি এই যে হাজা বললেন, আমাদের এটা চলতি ভাষায় বহু মানুষের বুঝতে সুবিধা হয়, হাজা বা যেটাকে আমরা ফাঙ্গাল ইনফেকশন বলছি, এটা যখন একটা মানুষের হয় তখন আমরা কি বলে দিই, কি জল ঘাঁটাটা কমাতে হবে, জল লাগানো বেশি যাবে না, তেল সাবান সার্ফ এইগুলো লাগানো যাবে না। কিন্তু গ্রামের মেয়েদের বা বহু মেয়েদের কাজকর্ম করতে হয়, জল দিয়ে বাসন ধোয়া হোক, জল তোলা হোক, বিভিন্ন নিত্য নৈমিত্তিক কাজগুলো করতে হয়। আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব জল না লাগিয়ে কাজ করার, ওই জায়গাটায় জল লাগাবেন না, তেল লাগাবেন না, সাবান লাগাবেন না, সার্ফ লাগাবেন না। তাছাড়া যদি আপনি এই সমস্যা থেকে, যে সমস্যাটা আপনার বললেন, সম্পূর্ণভাবে মুক্তি পেতে চান, মানে এই সমস্যাটা যাতে ভবিষ্যতে আপনার না হয়, কারণ আপনি একটা সার্টেন টাইম আপনি ওষুধটা লাগাচ্ছেন, ছেড়ে যাচ্ছে, ওষুধ খাচ্ছেন, ঠিক হয়ে যাচ্ছে, আবার বর্ষাকাল আসছে। আপনি ভেবে দেখুন না, আপনার বাড়িতে যদি 5টা লোক থাকে, তারাও তো ওই বৃষ্টির জলে ভিজছে, জলে হাত দিচ্ছে, জলে পা দিচ্ছে বা জল নিয়ে ঘাঁটাঘাঁটি করছে, তাদের তো হচ্ছে না, আপনার কেন হচ্ছে? নিশ্চয়ই কোনো রোগ আপনার শরীরে রয়েছে, ফাঙ্গাল ইনফেকশনটা রয়েছে, যেটা কিনা মডার্ন সায়েন্সের ওষুধ খেয়ে আপনি কিওর হতে পারছেন না। সেখানেই আয়ুর্বেদের গুরুত্ব, সেখানেই আয়ুর্বেদের প্রয়োজনীয়তা। বাকি 4টে লোকের যখন হচ্ছে না, আর আপনি বারবার প্রত্যেক বছর 2বার করে, একবার বছরের প্রথমে, একবার বছরের শেষে খাচ্ছেন, কেন খেতে হচ্ছে আপনাকে? আপনিও তো সম্পূর্ণ সুস্থ থাকতে পারেন। আয়ুর্বেদের মধ্যে ট্রিটমেন্ট রয়েছে, যেমন কয়েকটা হার্বসের নাম বলছি, মঞ্জিষ্ঠা রয়েছে, হরিদ্রা রয়েছে, লোদ রয়েছে, চন্দন রয়েছে, সোহাগা রয়েছে। এইগুলো স্কিনের জন্য ট্রিটমেন্ট করার জন্য একদম পার্টিকুলার দ্য মেডিসিন। এইগুলো যদি আপনি ইউজ করেন বা এই ধরনের মেডিসিনগুলো আপনি যদি খান, এই সমস্যায় ভবিষ্যতে আপনাকে আর ভুগতে হবে না। আর সাউথ 24 পরগনার আমতলাতে আমাদের চেম্বার রয়েছে, প্রত্যেক বৃহস্পতিবার আমাদের ডাইরেক্টর ডক্টর বি শর্মা ওখানে থাকেন।
আপনি আমতলা থেকেই বলছেন, একটু সময় নিয়ে একটু সময় বের করে দেখুন টিভি স্ক্রিনে দুটো নিচে নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বার বলে লেখা রয়েছে, তো ওই নাম্বারে যে কোনো একটা নাম্বার নোট করে নিয়ে নেক্সট কালকেই পরশু দিন, মানে আজকে তো মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, দুদিন পরেই ওখানে চেম্বার রয়েছে, আপনি একটু দেখিয়ে নিন, দেখবেন ডাক্তার যেভাবে বলবেন সেভাবে চললে আপনার যে সমস্যাটা বারবার ফিরে আসছে বা বছর বছর হচ্ছে সেটা নেক্সট ইয়ার থেকে আর কখনোই হবে না। একদম জানি আপনি আবারও গাফিলতি করতে পারেন, আপনি আবারও ভাবতে পারেন দেখছি এই বৃহস্পতিবার না হলে পরের বৃহস্পতিবার, এই করতে করতে রোগ কিন্তু জটিল পর্যায়ে পৌঁছতে পারে, যেটা বহু মানুষের ক্ষেত্রে হয়। তো আপনি যদি সচেতন হন, যোগাযোগ করবেন, আর যদি একটু টাইম চান তো নিতে পারেন, আপনার সময় আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন। চট করে বলে রাখবো কোথায় চেম্বার রয়েছে এবং কোন চিকিৎসককে পাচ্ছেন। ডক্টর বি শর্মাকে আপনারা কিন্তু সোমবার করে মধ্যমগ্রাম, যেটা এনবিপির হেড অফিস, সেখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। মঙ্গলবার করে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শিবপুরে, পেয়ে যাচ্ছেন বুধবার করে বাল্টিগুড়ি এবং শোভাবাজারে, বৃহস্পতিবার ওনাকে দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে পেয়ে যাচ্ছেন, এবং শুক্রবার ওনাকে বেলুর চেম্বারে পাচ্ছেন, শনিবার ওনাকে খিদিরপুরে পাচ্ছেন, রবিবার কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন ল্যান্সটাউন চেম্বারে। এন ভট্টাচার্য ম্যাডামকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে পাচ্ছেন শুক্রবার করে, সোমবার পাচ্ছেন বেলুড়ে এবং মঙ্গলবার পাচ্ছেন কিন্তু ল্যান্সটাউন চেম্বারে। ডক্টর এস ঘোষাল ওনাকে কলকাতায় যারা যোগাযোগ করতে ইচ্ছুক তারা কিন্তু বৃহস্পতিবার ল্যান্সটাউন চেম্বারে পাচ্ছেন। তাছাড়া অন্য কোন চেম্বারে পাচ্ছে জানতে হলে একটু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে। ডক্টর এন ভট্টাচার্যকে কলকাতা এবং হাওড়ার বাইরে কিন্তু অনেকগুলি চেম্বারে আপনারা পাচ্ছেন, যেমন মেচেদায় পাচ্ছেন, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, খড়গপুর, আগরতলা এবং জামশেদপুর, এতগুলো গুরুত্বপূর্ণ চেম্বারে কিন্তু উনি থাকছেন। ডক্টর এ হালদারকে আপনারা হেরিয়ায় পেয়ে যাচ্ছেন, মুর্শিদাবাদের বন্ধুরা কিন্তু বহরমপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন, নদিয়ার বন্ধুরা কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন, হলদিয়ায় পেয়ে যাচ্ছেন, এছাড়া আরামবাগে পেয়ে যাচ্ছেন, এছাড়া কিন্তু পাচ্ছেন দিল্লিতে। ডক্টর বি শর্মা এবং ডক্টর এ হালদার কিন্তু দিল্লিতে থাকছেন প্রত্যেক মাসে, এবং তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনাকে কনফার্ম হতে হবে যে কত তারিখে ওনারা আসছেন এবং আপনাকে নাম লেখাতে হবে। এরপর চলে যাই ডক্টর এস ঘোষালের কথায়। কলকাতা এবং হাওড়ার পাশাপাশি কিন্তু ওনাকে পুরো নর্থ বেঙ্গল জুড়ে আপনারা পাচ্ছেন, যেমন রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, শিলচর এবং গুয়াহাটি চেম্বারে ওনাকে পাচ্ছেন। এর পাশাপাশি নতুন কয়েকটি চেম্বার নিয়ে আমরা একটু কথা বলবো। এক তো হচ্ছে ডিব্রুগড়ের কথা, যেটা আসামের বন্ধুদের জন্য খুব সুবিধার। 28শে জুলাই কিন্তু ডিব্রুগড়ের চেম্বার রয়েছে। গঙ্গারামপুর, যেখানে বারবার রিকোয়েস্ট ছিল এনবিপির কাছে, সেখানে গঙ্গারামপুরে কিন্তু জুলাই মাসের মিডলে চেম্বার রয়েছে। বাংলাদেশে আপনারা চেম্বার পাচ্ছেন প্রত্যেক মাসের লাস্ট উইকে, এবং একটু বাংলাদেশে যদি আপনার কোনো রিলেটিভ থাকে বা আপনি বাংলাদেশ থেকে অনুষ্ঠান দেখছেন, তাহলে কিন্তু একটু হেল্পলাইন নাম্বারে আপনাকে ফোন করতে হবে। আরেকটি নতুন চেম্বার নিয়ে কিন্তু ভাবনা চিন্তা শেষ, পরিকল্পনা শেষ, জাস্ট যাওয়াটা বাকি, সেটা হচ্ছে বনগাঁ। কারণ বনগাঁ, মচলন্দপুর, গুমা, হাবড়া, এই দিক থেকে প্রচুর মানুষ মধ্যমগ্রাম চেম্বারে আসতেন, এবং সে কারণেই ডাক্তারবাবু এই কি প্ল্যানিংটা? একদমই, কারণ আমাদের যত ডাক্তাররা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, কারণ এটা তো একজনের পক্ষে সম্ভব নয়, এটা একটা টিম গেম। তো এর মধ্যে বিভিন্ন মানুষ যারা ভালো হয়ে যাচ্ছেন, কারণ বহু বয়স্ক পেশেন্ট থাকেন, বহু পেশেন্ট বেড রিডেন থাকেন, যারা আসতে পারছেন না, তারা চাইছেন কি ডাক্তাররা আরেকটু কাছাকাছি এলে সম্ভব হয় না, কিন্তু সব জায়গায় হয়তো আমাদের যাওয়া হয়ে উঠছে না। তার মধ্যেও যেগুলো আমাদের সম্ভব হচ্ছে, যেমন আপনি বললেন ডিব্রুগড় চেম্বার, আপনি বললেন গঙ্গারামপুর চেম্বার এবং বনগাঁ চেম্বারটা, নতুন বনগাঁয় আমরা চেম্বার ওপেন করছি আগস্টের ফার্স্ট উইকে। ডেটগুলো বলে দেওয়া হবে। ডিব্রুগড়ের ডেটটা অলরেডি অ্যানাউন্সড 28শে জুলাই, এবং জুলাই মাসের মাঝামাঝি হচ্ছে গঙ্গারামপুর চেম্বার, এবং আগস্ট মাসের ফার্স্ট উইকে কিন্তু বনগাঁ চেম্বার। এই তিনটে নতুন চেম্বার করা মানে কিন্তু আমাদের উপরে চাপটা বাড়ে, কারণ আমাদেরকে বহু জায়গায় দৌড়াতে হচ্ছে, আরও আমরা ডাক্তার যুক্ত করছি আমাদের টিমে, কারণ একার পক্ষে তো সব জায়গায় যাওয়া সম্ভব না, আমাদের শরীর খারাপ হয়ে যাবে। কিন্তু মানুষের ভালোবাসা, মানুষ যে ভালো আছে আমাদের কাছে ট্রিটমেন্ট করে, এটা তাদের জন্য তাদেরকে ফিরিয়ে দেওয়া একটা উপহার হিসেবে, কি হ্যাঁ ঠিক আছে আপনাদের কথা রেখে আপনাদের ওখানেই আমরা যাচ্ছি। কারণ বহু পেশেন্টকে যারা পাঠায়, অনেকে হুইল চেয়ারে আসে, অনেকে স্ট্রেচারে আসে, বনগাঁ থেকে আপনি বললেন গুমা, হাবড়া, এইসব জায়গা থেকে বহু পেশেন্ট আসে। তো তাদের জন্য এখন বনগাঁ চেম্বারটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আগস্টের ফার্স্ট থেকে বুকিংটা করা চালু করুন এবং ঠিকানাও আপনারা জেনে যাবেন। একদম। কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? অজিত হালদার বলছিলাম। কোথা থেকে বলছেন? হাবড়া থেকে। হাবড়া থেকে বলছেন, আচ্ছা ভালো। আমরা এক্ষুনি বনগাঁ চেম্বার নিয়ে কথা বলছিলাম, আমার মনে হয় বনগাঁটা আপনাদের সুবিধা হবে বোধহয়, তাই না? খুব ভালো হবে আমাদের জন্য। একদম একদম ভালো কথা। বলুন কি সমস্যা নিয়ে ফোন করলেন? সমস্যা হচ্ছে ম্যাডাম, আমার কিছুদিন ধরে হাতে না সেটি টাইপের একটু দেখা দিয়েছে। আচ্ছা আচ্ছা। হাতের কোন জায়গায় হচ্ছে? হাতের কোন জায়গাটায় হয়েছে? হাতের আঙুলের দিকে হয়েছে। শুধু আঙুলে হয়েছে নাকি ওপরের দিকেও দেখা যাচ্ছে বা অন্য জায়গায় তো পাওয়া যায়? উপর সাইডটাই হয়েছে।
না না, আঙুলের উপরে হয়েছে না হাতে, পিঠে, কাঁধে এইসব জায়গায় কোথাও পাওয়া যাচ্ছে? না, হাতে পিঠে না, হাতেই হয়েছে শুধু। আচ্ছা, কখনো ওই জায়গাটা পুড়ে গেছিলো বা জ্বলে গেছিলো এরকম ছিল? না, সেরকম কিছু জানি। সেরকম কিছু নেই। তো জায়গাটা কি একদম সাদা হয়ে গেছে না হালকা সাদা হচ্ছে? হালকা 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 সাদা হয়েছে, মানে রিসেন্ট হয়েছে এটা, মানে আমি সেই জন্যই। কারণ সেটিটা না অল্প থেকেই চালু হয়, আস্তে আস্তে বাড়তে থাকে। কি বললাম বুঝলেন? তো আপনি একটু টিভিতে শুনলেন, আমি বলে দিচ্ছি এই ব্যাপারে। তো উনি যে রোগের জন্য ফোন করেছিলেন, লিউকোডার্মা বা ভিটিলিগো যে রোগটাকে বলা হয়, যেটাকে আমরা বাংলায় সেথি বলছি, আয়ুর্বেদে বলা হয় চিত্র রোগ। তো সেই রোগটা কিন্তু অল্প থেকেই শুরু হয়। বেশিরভাগ ক্ষেত্রে সেথির একটা পূর্বের কমপ্লেন থাকে কি সেই জায়গাটা বার্ন হয়ে যায়, জ্বলে যাওয়া, জ্বলা থেকে সেখান থেকে। আবার অনেকের ক্ষেত্রে হেরিডিটারি আসে, আবার অনেকের ক্ষেত্রে সেথিটা স্টার্ট হয় কানের পিছন থেকে বা মাথা থেকে। তো এনার ক্ষেত্রে আঙুল থেকে চালু হয়েছে, সবে আঙুলে দেখা গেছে। আপনাকে আমি একটাই রিকোয়েস্ট করব, আপনি জানলেন কি বনগা চেম্বার স্টার্ট হচ্ছে, এখনো 1 মাস হাতে আপনার সময় আছে, একটু লাইনে থাকুন, আমি একটা উত্তর দিয়ে আপনার কাছে। এক মিনিট চুপ করে থাকুন। হ্যাঁ, তো আপনি একটু দেখুন, হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে, একটু যোগাযোগ করে নেবেন। আর বনগা চেম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আগস্ট মাসের ফার্স্ট উইকে। কারণ এই রোগটাকে প্রথমেই আপনাকে ঠিক করে নিতে হবে। কারণ যখন ধীরে ধীরে রোগটা বাড়তে থাকবে, আঙুল থেকে কবজিতে আসবে, কবজি থেকে হাতে যাবে, অল্প অল্প, তখন রোগটাকে সারানো কঠিন হয়ে যায়। কারণ এই রোগটা কি থেকে আসছে? আমাদের যে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, যেটাকে আমরা MSH বলছি, সেই হরমোনটা আমাদের শরীরে ডিস্ট্রয় হতে থাকে, যে জন্যে কিন্তু আমাদের এই ধরনের কালচে ভাব থেকে বা ব্রাউনিশ কালার থেকে বা আমাদের যে স্কিন নর্মাল কালার সেখান থেকে সাদা হয়ে যায় একদম জায়গাটা। তো আপনি ট্রিটমেন্টে আসুন, অবশ্যই দেখবেন ভালো থাকবেন। একদম। এবার বলুন। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বরানগর থেকে বলছিলাম। বরানগর থেকে, বলো কি প্রবলেম? আমার প্রবলেম বলতে আমার পিরিয়ড শুরু হওয়ার 4-5 দিন আগে আর কি আমার তল পেটে খুব যন্ত্রণা হয়। বয়স কত তোমার? আমার বয়স 26 বছর। 26 বছর। ওকে। এটা কতদিন ধরে লক্ষ্য করছো? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, এটা কতদিন ধরে লক্ষ্য করছেন? আমি এটা 5-6 মাস ধরে লক্ষ্য করছি, ঠিক এই জিনিসটাই হয় 4-5 দিন আগে। আচ্ছা, টাইমটা ঠিকঠাক থাকে? প্রত্যেক মাসের সময়টা ঠিকঠাক থাকে? হ্যাঁ হ্যাঁ। এমনি ব্লিডিংটা ফ্রেশ হয়, পরিষ্কার হয় তো? হ্যাঁ। আচ্ছা, 4-5 দিন থাকে বললে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এর জন্য কি কোনো ডাক্তারকে দেখিয়েছো? না। আচ্ছা, একটা USG করিয়ে নেবে। হ্যাঁ, একটু টিভিতে শুনতে থাকো, আমি বলছি। শোনো। তো আমরা যে আলোচনায় আজকে ছিলাম পিসিওডি নিয়ে, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, আজকে দেখলেন 3টের মতো ফোন আমরা পেলাম। তার মানে এই প্রবলেমে কত মানুষ ভুগছেন, এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের প্রবলেমে কত লোক ভুগছেন। এনার যে তলপেটের প্রবলেমটা আছে, আমি বলছি না কি পিসিওডি হয়েছে, কিন্তু লোয়ার অ্যাবডোমিনাল একটা ক্র্যাম্প থাকতে পারে। কারণ আমাদের জানতে হবে মেনস্ট্রুয়াল সাইকেলটা কি। আমাদের যে ইউটেরাসটা রয়েছে, বাংলা ভাষায় যেটাকে বাচ্চার দানি বলা হয়, যেখানে আমাদের বাচ্চাটা হচ্ছে প্রতিস্থাপন হয়, আমাদের স্পার্ম আর ওভাম গিয়ে আমাদের ফ্যালোপিয়ান টিউবে মিট করে অ্যাম্পুলায়, অ্যাম্পুলা থেকে সেটা চলে আসে, এমবেডেড হয় কোথায়? আমাদের হচ্ছে ইউটেরাস, যেটা বাচ্চার দানি, তার ফান্ডাসে বা ল্যাটারাল ওয়ালে। সেই যে ল্যাটারাল ওয়ালটা রয়েছে তার কয়েকটা লেয়ার রয়েছে, এন্ডোমেট্রিয়াম রয়েছে। সেই এন্ডোমেট্রিয়ামটা আমাদের আস্তে আস্তে ফুলতে শুরু করে। আমাদের যখন ঋতুচক্রতা হয় বা মেনস্ট্রুয়াল সাইকেলটা হয়, সেই এন্ডোমেট্রিয়ামটা আস্তে আস্তে ফুলতে থাকে, এবং কি ওই ফোলা থেকেই কিন্তু ব্লিডিংটা আসে। ব্লিডিংটা ভেতর থেকে কোথা থেকে আসে আমরা জানি না, মানে সাধারণ মানুষ তো জানে না, কিন্তু ওই যে এন্ডোমেট্রিয়ামটা থিকেন্ড হচ্ছে এই 1 মাস ধরে, ওইখান থেকেই কিন্তু ব্লিডিংটা আসে, এবং সেটাই হচ্ছে আমরা মেনস্ট্রুয়াল ব্লিডিং হিসেবে দেখছি। ওই এন্ডোমেট্রিয়ামটা যখন বড় হচ্ছে, এবার তুমি ভেবে দেখো, বা যারা এই প্রবলেমে ভুগছো, একটা স্পঞ্জকে আমরা জলের মধ্যে ডোবালাম, স্পঞ্জটাকে ডোবালাম, তুলে নিলাম, এবার তুললে কি হচ্ছে? স্পঞ্জটা ভারী হচ্ছে, টস টস করে জল পড়ছে, এবং সেটাকে যখন চিপবো তখন তো জলটা ভালোভাবে ফ্লো হবে। তো এন্ডোমেট্রিয়ামটা যখন ফুলছে, তখন ওই মাসেলটা ভালোভাবে চিপছে, তখন ওই ভেতর থেকে রক্তগুলো বাইরে আসছে। এই যে চেপাটা, এই যে চেপার ফলেই এই যে মাসকুলার ক্র্যাম্পটা তৈরি হয়, যার ফলে কিন্তু এই আমাদের লোয়ার অ্যাবডোমিনাল পেনটা হয় পিসিওডির সময়। মেয়েদের যে এই পেনটা হয় কি পিরিয়ডসের সময়, ঋতুচক্রের সময় আমাদের তলপেটে কেন ব্যথা হয়? ওই এন্ডোমেট্রিয়ালটা চিপে রক্তটাকে বাইরে বের করে দিচ্ছে, যেটা মেনস্ট্রুয়াল ব্লাড হিসেবে আসছে। এবং এই যে চেপাটা, এটা অনেকের ক্ষেত্রে বেশি হয় মাসকুলার ক্র্যাম্পটা, যে ক্ষেত্রে পেটে ব্যথাটা হয়। এবার অনেকের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে পিসিওডির সমস্যা রয়েছে, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, তাদের ক্ষেত্রে আরও বেশি হয়।
আমি আপনাকে একটাই অ্যাডভাইস দেবো কি আপনি একটা ইউএসজি করান। ইউএসজি করিয়ে যদি কোনো কিছু ধরা পড়ে তো ভালো, আর যদি না ধরা পড়ে আপনার যে মাসকুলার স্প্যাজমটা হচ্ছে বা পেটে ব্যথা হচ্ছে, আমরা কেন পেটে ব্যথার অ্যান্টিস্প্যাজমোটিক খাবো? কারণ আমরা জানি যখন এই সময়টা আসে এই সময় আমরা মডার্ন মেডিসিনে কিছু অ্যান্টিস্প্যাজমোটিক ড্রাগ খাই, মাসেল রিল্যাক্সেন্ট যেগুলো সেগুলো খাই। মাসেল রিল্যাক্সেন্ট কেন খাবো? ওই যে মাসেলটা চিপছে তার যে ব্যথাটা আসছে সেটা আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাবে, সেই জন্য খাবো। ব্যথার ওষুধ কেন খাবো? এর জন্য তো আয়ুর্বেদিক মেডিসিন রয়েছে, হার্বাল মেডিসিন রয়েছে। যদি ইউএসজিতে আপনি কিছু ধরা পড়ে খুব ভালো, আর যদি না ধরা পড়ে তবুও একবার যোগাযোগ করবেন। আপনার যে এই প্রবলেমটা হচ্ছে এর নির্দিষ্ট 2-1টা মেডিসিন রয়েছে যেটা আমি আপনাকে বলে দেবো, 3টে সাইকেল বা 4টে সাইকেল খেতে হবে। সেটা খেলেই কিন্তু এই পেনটা কিন্তু ভবিষ্যতে গিয়ে আর কখনো হবে না। শুধু আপনি নয়, আপনার মতো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন প্রত্যেকের জন্য আমি এই কথাটা বললাম। একদম। কে আছেন পরের বন্ধু একটু দেখে নিই। নমস্কার। নমস্কার, আমি কালীঘাট থেকে বলছিলাম। কালীঘাট থেকে বলুন, কি প্রবলেম হচ্ছে? প্রবলেম হচ্ছে আমার মানে প্রচুর গ্যাস অ্যাসিডি মানে গ্যাস প্রবলেম আছে। মানে যা খাই মানে সাথে সাথে কিরকম একটা মানে যেমন গা বমি যেরকম হয় তেমনি হয়ে যায়, তারপরে এবারে মাথাটাও ঘোরায় মানে অ্যাসিডের কারণে। একটু বয়সটা বলবে? 29 বছর। 29 বছর। এর জন্য কোনো ডক্টর দেখিয়েছো নাকি নিজেই মেডিসিন কিনে খাচ্ছো? না, আমি এর জন্য নিজে কোনো এক্সপেরিমেন্ট করিনি। বাহ, গুড। আমার মানে প্রবলেমটা হচ্ছে লাস্ট 7-8 দিন হলো হচ্ছে। 7-8 দিন ধরে প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, আরো একটা প্রবলেম আছে, আমার গ্রে হেয়ারের প্রবলেম আছে। আচ্ছা, গ্রে হেয়ারের প্রবলেম আছে। বয়সটা কত বললেন এখন? 29। 29। এমনি গ্যাস অম্বলের সমস্যা এগুলো কি কতদিনের আছে? না, ওটা আমার কিছুই ছিল না, কিন্তু লাস্ট দেখছি 7-8 দিন হবে। আচ্ছা, খাওয়া দাওয়া কি বাড়ির হয় না বাইরে খেতে হয়? না, ব্রেকফাস্টটা সকালে বাড়িতেই করি, তারপরে এবারে অফিসের কাজে বেরিয়ে যাই তো এবারে বাইরে খাওয়া দাওয়া সময় খেতে হয়। হ্যাঁ, সময় মতো খাওয়া দাওয়া হয় নাকি টাইম মতো হয় না? সেরকম নেই, মানে কবে এবারে কাজ অনুযায়ী। আচ্ছা, তেল ঝাল মশলাটা বেশি খাওয়া যাবে না। আমি কয়েকটা কথা টিভিতে বলে দিচ্ছি, আপনি শুনতে থাকুন, বুঝতে পারবেন কি করলে হবে। তো এনার মতো সমস্যাও বহু লোকের রয়েছে, কারণ আমরা যেটা গ্যাস অম্বলের সমস্যা, পায়খানা পরিষ্কার হচ্ছে না, এটা যে কমন জিআই প্রবলেমটা, এটা আমরা নিজেরাই ডেকে আনি আমাদের শরীরে। কেন? আমরা ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করি না, তেল ঝাল মশলা বেশি খাই, স্পাইসি ফুড বেশি খাই, আমরা খাবার গ্যাপটাকে অনেকটা করে দিই, যেটা 2-3 ঘন্টা হওয়ার কথা। আমরা যেটা ভারী মিলটা নিই, আমরা 2 টাইম ভারী মিল নিই, একটা দুপুরে একটা রাত্রে, সেই মিলটা হজম হতে আমাদের মিনিমাম 3 থেকে 3.5 ঘন্টা লাগে। মানে আমরা যে দুপুরে খাওয়াটা খেলাম সেখান থেকে আমরা হার্ডলি 4 ঘন্টা সময় পাবো, দুটোই খেলে 6টা অবধি টাইম পাবো। 6টার সময় হালকা কিছু খেতে হয়, সেটা অনেকের ক্ষেত্রে হয় না। কেন? কাজের চাপ বা কিছু। কিন্তু আগেকার দিনে একবার দেখবেন, একটু লক্ষ্য করে দেখবেন কি আমরা ঠিক বিকেলবেলা বসে একটা আড্ডা বসাতাম, মুড়ি খেতাম, গল্প করতে করতে খাওয়া হতো, সেই খাওয়া দাওয়াটা ঠিক ছিল। এবং এখন কি একটু চা খেয়ে নিলাম, একটা সিঙ্গাড়া খেয়ে নিলাম, একটা চপ খেয়ে নিলাম, হয়ে গেল, 2 গাল মুড়ি খেলাম, হয়ে গেল। খাওয়া দাওয়াটা সময় মতো করবেন, তেল ঝাল মশলাটা কম খাবেন। আর এখন বিশেষ করে আপনি কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এগুলো খাবেন না, গরম খাবার খাবেন না, মানে গরম খাবার জুড়িয়ে খাবেন, মানে ভাত হলো, ডাল হলো, এগুলোকে একটু ঠান্ডা করে খাবেন। তার সাথে একটা কথা বলবো, একটা এলএফটি রিপোর্ট করিয়ে নিন, কারণ গ্রেইং অফ হেয়ার হচ্ছে বললেন, আপনার চুলটা পেকে যাচ্ছে বা ব্রাউনিশ হয়ে যাচ্ছে, তো তার জন্য একটা এলএফটি রিপোর্ট করান, একটা লিপিড প্রোফাইল রিপোর্ট করান, আর তার সাথে একটা স্টুল ফর আরইসিএস, এই 3টে আপনি রিপোর্ট করান। এই 3টে রিপোর্ট যখন করাবেন এর মধ্যে কিছু না কিছু সমস্যা আসবে, আর একটা আইজি রিপোর্ট করিয়ে নেবেন। তো এইগুলোর মধ্যে যখন সমস্যা আপনি পাবেন তখন আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। কিছু মেডিসিন আমরা দিয়ে দেবো, যে মেডিসিনগুলো আপনি খেলে আপনার যে এই যে নতুন করে চালু হচ্ছে, আপনার এতদিন হতো না, এই 7-8 দিন বলছেন, 10 দিন বলছেন হচ্ছে, কিন্তু তার আগে আপনাকে সচেতন হতে হবে, ঠিক সময় খাওয়া দাওয়াটা করতে হবে, চেষ্টা করবেন বাড়ি থেকে খাবারটা বানিয়ে নেওয়া যাওয়ার, বা বাইরে যদি খেতে হয় আপনি ডাল ভাত খেলেন, তার সাথে মাছ ভাজা খেলেন, একটা বেগুন ভাজা খেলেন, এটাও তো খাওয়া যায়। সব সময় তো মাছের কালিয়া দিয়েই খেতে হবে তার কোনো কথা নেই। যতটা পারবেন পাতলা খাবেন, আর খাবারটাকে জুড়িয়ে খাবেন, ঠান্ডা করে খাবেন, দেখবেন অর্ধেক রোগ তাতেই চলে যাবে। আর চেষ্টা করবেন, যদি পায়খানা, আমি জিজ্ঞেস করা হলো না পায়খানাটা পরিষ্কার হয় কিনা, যদি পায়খানা পরিষ্কার না হয় আপনার,
রোজ রাত্রিবেলা 1 গ্লাস উষ্ণ গরম জল খেয়ে শোবেন, তাহলে দেখবেন পায়খানাটাও পরিষ্কার রয়েছে। কারণ পায়খানাটা যখন পরিষ্কার হবে তখন দেখবেন আপনার গ্যাস অম্বলের সমস্যাটা বা এই ধরনের প্রবলেমগুলো আস্তে আস্তে কমতে থাকবে। যেগুলো বলে দিলাম সেগুলো মেনটেন করে চলুন, দেখুন যদি ঠিক হয়ে যান ভালো, নইলে একবার এসে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন। একদম। আমরা পিসিওডির আলোচনায় ছিলাম এবং পিসিওডির আলোচনা করতে করতে ডাক্তারবাবু একটা কথা বললেন যে সুগার বা ডায়াবেটিসের কিছু মেডিসিন দেওয়া হয়। অবশ্যই সেই প্রসঙ্গকে আমি একটুখানি টেনে আনবো। তার আগে একটা প্রশ্ন, আমরা তো মা এবং আমাদেরও মেয়ে আছে, তো সেখানে একটা প্রশ্ন ভীষণ মাথায় ঘুরপাক খাচ্ছে যে কোনো কারণে পিসিওডির জন্য যদি অপারেশনের সিদ্ধান্ত কোনোদিন আমরা নিয়ে ফেলি, সেটা কি ভবিষ্যতে ইনফার্টিলিটির সমস্যা ডেকে আনতে পারে? পিসিওডি সমস্যা থেকে ইনফার্টিলিটির সমস্যা আসে, একটা চান্স থাকে 10 থেকে 15% কি পিসিওডি থেকে আমার ইনফার্টিলিটি সমস্যা থাকবে, কিন্তু সেটা এখনকার সময় অতটা বার্নিং নয়। তবু একটা অ্যালার্মিং কি পিসিওডি থেকে আমাদের পরবর্তীকালে সন্তান আসতে অসুবিধে হতে পারে। কারোর ক্ষেত্রে 7 বছর, 8 বছর, 10 বছরও আমরা দেখেছি, তারপর ট্রিটমেন্ট করে সে ঠিক হয়েছে। কিন্তু পিসিওডি হলে অপারেশন করতে হবে এর কোনো কথা নেই, মানে নেই। পিসিওডি কিন্তু মেডিসিনে ঠিক হয়ে যায়। তাও কি আপনাকে সারা জীবন না, আমরা যে কোনো রোগের ক্ষেত্রেই বলি সারা জীবন ওষুধ খেতে হয় না, সেটা রোগের ওপর ডিপেন্ড করবে, আপনার কতটা বড় রোগ, কতটা ভারী রোগ, কতদিন ধরে ভুগছেন, তার সাথে কি কি সমস্যা রয়েছে সেটার উপরে নির্ভর করবে। প্লাস কি আপনি সেই রোগটা নিয়ে আমাদের কাছে যখন এসছেন কতদিন আপনি ট্রিটমেন্টটা পাবেন, কি 4 মাস 6 মাস, সেটার সাথে পঞ্চকর্মটা আপনাকে মাথায় রাখতে হবে। কারণ আমরা প্রত্যেকটা ক্রিটিক্যাল পেশেন্টের জন্য বলি, যারা সারতে পারছেন না, যারা হাঁটতে পারছেন না, যারা উঠে দাঁড়াতে অসুবিধে হচ্ছে, যাদের পোস্ট সিভিএ সিনড্রোম যাদের রয়েছে, প্যারালাইসিস, একদিকটা প্যারালাইসিস হয়ে গেছে, অনেক দিন ধরে হাঁটতে চলতে পারেন না, তাদের ক্ষেত্রে বলছি পঞ্চকর্মটা লাগবেই। অনেক পেশেন্ট পঞ্চকর্মটাকে অ্যাভয়েড করে যান। আমি বলবো, আমি যদি 100টা পেশেন্ট দেখি, আমি 100টা পেশেন্টকেই পঞ্চকর্মের অ্যাডভাইস করব। কারণ কি পঞ্চকর্ম শুধুমাত্র রুগীদের জন্য নয়, একটা সুস্থ মানুষের জন্য পঞ্চকর্ম। আপনার যদি 1%ও কোনো রোগ শরীরে থেকে থাকে, আপনি যদি পারেন পঞ্চকর্মটা নিন। প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে এটা অ্যাডভাইস করব। কিন্তু এখনকার সময় সবার ক্ষেত্রে আমরা অ্যাডভাইস করি না। যারা দেখি ক্রিটিক্যাল অবস্থায় আছে, যাদের রোগটা অনেকটা বেড়ে গেছে, তাদের ক্ষেত্রে অ্যাডভাইস করি। আপনি যেটা আমায় জিজ্ঞেস করলেন কি পিসিওডির ক্ষেত্রে ইনফার্টিলিটি, হ্যাঁ ইনফার্টিলিটি আসতে পারে, সেখান থেকে সতর্ক আমাদের থাকতে হবে। পিসিওডি থেকে অপারেশনের দরকার রয়েছে, একদমই অপারেশনের দরকার নেই। থ্রু আয়ুর্বেদিক মেডিসিন, থ্রু আমাদের হচ্ছে হার্বাল মেডিসিন, এটাকে আমরা সম্পূর্ণ ঠিক করতে পারি। একদম। পরের বন্ধু কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। বলুন, কে বলছেন? হ্যাঁ আমি আকাশ মাহাতো বলছি। হ্যাঁ বলুন, কি প্রবলেম? প্রবলেম হচ্ছে আমি কয়েকদিন ধরে দেখছি আমার কোমরে প্রচন্ড ব্যথা হচ্ছে। বয়স কত? বয়স 29। 29 বছর, কোমরে ব্যথা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ কখনো কোমরে আঘাত পেয়েছিলেন? অনেক আগে পেয়েছিলাম। মানে পড়ে গেছিলেন বা ধাক্কা লেগেছিল বা কিছু হয়েছিল এরকম? 1 বছর আগে একবার পড়ে গেছিলাম ইয়েতে। মানে কি পা পিছলে পড়ে গেছিলেন না উপর থেকে কোথা থেকে পড়ে গেছিলেন? সিঁড়ি বেয়ে পড়ে গেছিলাম নামতে। আচ্ছা, তখন কোমরের আঘাত লেগেছিল, এক্সরে তখন কিছু করিয়েছিলেন? হ্যাঁ তখন করেছিলাম, বলে কিছু হয়নি, ওষুধ খান ঠিক হয়ে যাবে। এখন যে কোমরের ব্যথাটা, কোমর থেকে কি পায়ের দিকে নাবে ব্যথাটা? না কোমর থেকে নামে না, ওই কোমরের মানে নিচু হয়ে থাকলে তো সবাই দাঁড়াতে পারে না। আচ্ছা, আপনার বয়স 29 বছর বললেন, তাই তো? হ্যাঁ কোথা থেকে বলছেন বললেন? মেদিনীপুর। মেদিনীপুর থেকে। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো এই ধরনের কোমরের সমস্যা বা ঘাড়ের সমস্যা, যেটাকে আমরা লাম্বার স্পন্ডলাইটিস হতে পারে, সার্ভাইকাল স্পন্ডলাইটিস হতে পারে, ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক প্রোলাপস হতে পারে, পিআইভিডি যেটাকে বলা হয়, বা ডিস্ক প্রোট্রুশন হতে পারে, অনেক ধরনের সমস্যার জন্য আসতে পারে। কিন্তু ইনি এখানে একটা ভালো পয়েন্ট বলে গেলেন কি বহুদিন আগে আমি পড়ে গেছিলাম। আমরা বারবার আলোচনার মধ্যে বলি কি প্রিভিয়াস হিস্ট্রিতে কখনো হাঁটুতে চোট আছে কিনা আমরা জেনে নিই, অস্টিও আর্থ্রাইটিস নি জয়েন্টের ক্ষেত্রে, কখনো কোমরে লেগেছিল কিনা বা কখনো পড়ে গেছিলেন বা কখনো অ্যাক্সিডেন্ট হয়েছিল কিনা সেটা আমরা জেনে নিই। কারণ এই যে কোমরের ব্যথা বা পায়ের ব্যথা, এটা কিন্তু সঙ্গে সঙ্গে হয় না, এটা কিছুদিন পরে কিন্তু আপনার শরীরে আসবে, যেটা আপনাকে ভবিষ্যতে গিয়ে ভোগাবে। আপনার এখন যেটা দরকার, এখন একটা এক্সরে করা দরকার বা এমআরআই করা দরকার কোমরে। এখন যদি আপনি করেন দেখবেন আপনার কোমরের সমস্যাটা ধরা পড়ছে। আর এই সমস্যাটাকে আপনি ফেলে রাখবেন না, কারণ কাজ করতে হবে। এখন খুবই কম বয়স, 29 বছর, দীর্ঘদিন রয়েছে। কারণ এইটা একটা স্টেজে গিয়ে 35-40 বছর বয়সে গিয়ে এমন জায়গায় যাবে সেখান থেকে আপনার হাঁটা চলাতে অসুবিধা আসবে। তো সেই জায়গাটায় অবশ্যই আপনি যেতে চান না, আর আমিও আপনাকে অ্যাডভাইস দেবো সেই জায়গাটায় আপনি পৌঁছানোর। মিদনাপুর থেকে ফোন করেছিলেন, আমাদের পূর্ব মিদনাপুর এবং পশ্চিম মিদনাপুর মিলিয়ে আমাদের 4টে চেম্বার রয়েছে।
খড়গপুর রয়েছে, মেচেদা রয়েছে, হলদিয়া রয়েছে এবং হেডিয়া। হেডিয়া রয়েছে আমাদের চেম্বার। যে চেম্বারটা আপনার নিয়ারেস্ট হবে সেই চেম্বারে আপনি একবার এসে যোগাযোগ করুন। দেখুন নিচে হেল্পলাইন নাম্বার যাচ্ছে। আর যদি কোনো প্রিভিয়াস প্রেসক্রিপশন বা রিপোর্ট থাকে এই রোগের জন্য, সেটাও নিয়ে আসবেন। ডাক্তার যেভাবে বলবে সেভাবে শুনবেন, অবশ্যই দেখবেন তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। একদম। তবে যেহেতু আমরা পিসিওডি নিয়ে আলোচনা করছিলাম এবং ডাক্তারবাবু যে প্রসঙ্গটা তুললেন সেই প্রসঙ্গেই ফিরবো। যাদের এরকম কিছু মেডিসিন দেওয়া হচ্ছে যার সাথে সুগারের একটা যোগসূত্র রয়েছে, তাহলে কি যাদের পিসিওডির ট্রিটমেন্ট চলছে তাদের ভবিষ্যতে গিয়ে সুগার বা ডায়াবেটিস ধরা পড়তে পারে? হ্যাঁ, এটা তো অবশ্যই পারে। যাদের পিসিওডি সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ভবিষ্যতে গিয়ে সুগার আসতেই পারে। তার একটা মেন কারণ হচ্ছে আমি যে পয়েন্টটা ইনসুলিন রেজিস্ট্যান্স বললাম। ইনসুলিন রেজিস্ট্যান্স মানে কম পরিমাণে ইনসুলিন আসছে। ইনসুলিনটা আমাদের ব্লাডে দরকার সুগার লেভেলটাকে কন্ট্রোল করার জন্য। তো আমরা যখন বাইরে থেকে আমরা দিচ্ছি ওষুধটা, তখন কি তার মানে তার অ্যাডুকুয়েট ইনসুলিন শরীরের মধ্যে নেই, ব্লাডের মধ্যে নেই। তো সেইখান থেকে ভবিষ্যতে ইনসুলিন থেকে সুগারে আসতে পারে। এবং সুগার রোগটা নিয়ে আমরা আজকে আলোচনা করব বলেছিলাম, যেহেতু এই দুটো ইন্টারকানেক্টেড, সেই জন্য আমি প্রথমে পিসিওডি বললাম। কারণ বহু পেশেন্টের রিকোয়েস্ট ছিল, বহু পেশেন্ট এনবিপিতে ট্রিটমেন্ট করে যারা পিসিওডি সমস্যায় ভোগে। মানে আমরা যদি রেগুলার যদি 10টা পেশেন্টও দেখি অ্যাভারেজে, সেখানে দেখি 2 থেকে 3টে পেশেন্ট পিসিওডির রয়েছে। তারপরে সুগার এবং ব্যথা তো এটা আমরা প্রচুর পাই, এবং স্কিনের সমস্যার পেশেন্টও প্রচুর পাই। আজকেই একজন পেশেন্ট দেখলাম, আমি সুগারের আলোচনায় আসছি, সেলুলাইটিসের পেশেন্ট ছিলেন, উনি যাদবপুর থেকে এসেছিলেন। তো সেলুলাইটিস এমন একটা রোগ, এটা কিন্তু পৃথিবীর কোথাও ট্রিটমেন্ট হয় না। আগের দিন একটি পেশেন্ট আসানসোল থেকে এসেছিলেন, তার পঞ্চকর্ম থেরাপি হয়ে গেল। এমন অবস্থায় এসেছিলেন মনে হচ্ছে যেন পায়ের মধ্যে এত ঘা হয়ে গেছে কেটে বাদ দেওয়ার মতো। ডাক্তাররা বলেছে কেটে বাদ দিতে হবে, কিন্তু আমাদের কাছে ট্রিটমেন্ট করে আমাদের পঞ্চকর্ম নিয়ে উইদিন 15 days to 21 days ওনার কোনো পায়ের মধ্যে ঘা নেই। যে জায়গাটা কালো হয়ে গেছিলো, চুলকাচ্ছিল, টান ধরছিল, সেগুলো কিন্তু কিচ্ছু নেই। তো সমস্ত রোগের এই আয়ুর্বেদের ট্রিটমেন্ট রয়েছে। যে কোনো ক্রিটিক্যাল রোগ, ক্রনিক রোগ, প্রত্যেকটা রোগেরই রয়েছে। আমি সুগার নিয়ে বলি, যেহেতু আপনি পিসিওডি নিয়ে আলোচনা করলাম, পিসিওডি যাদের রয়েছে তার মধ্যে 30 থেকে 40% পেশেন্টের কিন্তু ভবিষ্যতে গিয়ে সুগার রোগ আসতে পারে। তো সেই সুগার রোগটা কিন্তু একটা কোনো ভালো রোগ নয়। এই রোগটা আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করতে পারে। আমি প্রত্যেকটা সুগার পেশেন্টকে যখন দেখি তখন বলে দিই, আপনি কিন্তু একটা রোগ নিয়ে আমার কাছে আসেননি। কারণ যে পেশেন্টের প্রথম সুগার ধরা পড়বে তিনি কিন্তু প্রথমেই আমার কাছে আসছেন না। তিনি কখন আসছেন? 5 বছর পর, 2 বছর পর, যখন তার চোখটা ক্ষতি হওয়া শুরু হচ্ছে। ডাক্তার চোখে ঝাপসা দেখছি। আরে বাবা, চোখে তো ঝাপসা দেখবেই, রেটিনা তো নষ্ট হচ্ছে, রেটিনোপ্যাথি হচ্ছে। তো ডাক্তারবাবু আমার হাত পায়ের তলায় জ্বালা করছে, ডাক্তারবাবু আমার হচ্ছে পেচ্ছাপের সমস্যা আসছে। এগুলো তো আসবেই। সুগার রোগ থাকলে বিভিন্ন রোগ শরীরে আসবে। আপনি ফোনটা নিন, আমি বলছি। একদম, সুগার নিয়ে তো আমরা আলোচনা করবোই, কারণ আমার মনে হয় মোটামুটি সুগার নিয়ে প্রাথমিক ধারণাগুলো আপনাদের মধ্যে তৈরি করতে পেরেছি আমরা, কিন্তু তাও ছাড়বো না। যতদিন আপনি সচেতন না হচ্ছেন সম্পূর্ণভাবে, ততদিন আমরা আলোচনা চালিয়ে যাব। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি সুরজিৎ দাস বলছি, কোথা থেকে? বর্ধমান থেকে। বলুন, কি প্রবলেম? ম্যাডাম, প্রবলেম হচ্ছে আমার খালি নাক থেকে খালি জল পড়ে, নাক বন্ধ হয়ে যাচ্ছে সব সময়, লেগে ওষুধ খাচ্ছি, কমছে আবার হচ্ছে। আচ্ছা আচ্ছা, এর আগে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়ে? হ্যাঁ বলুন। কাশি সর্দিও হচ্ছে? হ্যাঁ, আর নাক সবসময় বন্ধ হয়ে থাকে। তো নাকে সে ডফারও দিই, আমার দুদিন যে দিই না, জল বৃষ্টি কিছু নেই, এমনি আবার সে বন্ধ হয়ে যায়। আচ্ছা, এর আগে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়েছেন কখনো? না, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করায়নি, আমাদের এখানে আচ্ছা, এক্সরে কোনো হয়েছে আপনার? মুখের এক্সরে পিএনএস হয়েছে কিছু? সাইনাসের কোনো হয়নি? সাইনাসের কোনো সমস্যা বলেছেন ডাক্তাররা? আছে ডাক্তার বলতে কিছু এমনি ওই সময় কিছু করেনি, উনি ওষুধ লিখে দিচ্ছে প্রেসক্রিপশনে, দিয়ে আমি মেডিকেল থেকে নিয়ে খেয়েছি। আচ্ছা, বয়স কত এখন? আমার বয়স 42 বছর। আরো কতদিন ওষুধ খেতে চাইছেন আপনি? মানে আরো 10 বছর ওষুধ খাবেন? রোগ ঠিক হবে না। রোগটাকে তো আগে ঠিক করতে হবে যে কি রোগ হয়েছে। হ্যাঁ, বেশ, শুনুন শুনুন শুনুন, আপনি শুনতে থাকুন, আমি বলছি। তো এই ধরনের যে সমস্যাটা, নাক দিয়ে জল পড়া, নাক বন্ধ হয়ে থাকা, বা এই যে জ্বর সর্দি কাশি লেগে থাকা, এগুলো অনেকগুলো কারণে হতে পারে। প্রথমত সাইনাসের প্রবলেম হতে পারে, যদি সাইনোসাইটিস থাকে সেখান থেকে এই সমস্যা আসতে পারে। দ্বিতীয়ত কি থেকে আসতে পারে? আমাদের যদি আইজি লেভেলটা, ইমিউনোগ্লোবুলিন ই যেটা বলা হয়, শরীরের মধ্যে অ্যালার্জিটা রয়েছে, সেইটা যদি বেশি থাকে সেখান থেকে আসতে পারে। এবং তার সাথে সেরোলজিক্যাল অ্যালার্জি টেস্ট করতে হয়, যেটা থেকে কি কি খাবাও এবং কি কি খাবো না সেটা চলে আসে। সেই ধরনের যদি ধরুন অনেকের ফুলের রেণু থেকে আপনার অ্যালার্জি থাকে, অনেকের ডাস্ট অ্যালার্জি থাকে, অনেকের সান অ্যালার্জি থাকে, অনেকের খাবার আটাতে অ্যালার্জি থাকে, টমেটো অ্যালার্জি, পেঁয়াজি অ্যালার্জি,
কিসে অ্যালার্জিটা আছে সেটাকে আগে নোটিফাই করতে হবে, এবং তার সাথে আপনার সাইনোসাইটিস আছে কিনা দেখতে হবে, বা ডিএনএস আছে কিনা দেখতে হবে। ডিএনএস মানে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম থাকলে এই ধরনের সমস্যাটা আসে। তো আপনার নেজাল পলিপ আছে নাকি দেখতে হবে, নেজাল পলিপ থাকলেও এই ধরনের সমস্যা আসে। তো আপনার কি সমস্যাটা আছে সেটা আগে তো দেখতে হবে। ডাক্তারবাবুর কাছে আপনি যাচ্ছেন, ডাক্তারবাবু খাতায় লিখে দিচ্ছে এই ওষুধ খান, আপনি খেয়ে যাচ্ছেন। আরে বাবা, কতদিন খাবেন, রোগটা কী হয়েছে সেটা তো আপনাকে জানতে লাগে। সেই রোগটা জেনে যদি ট্রিটমেন্ট করেন তবে তো আপনি ভালো হবেন। তো আপনাকে আমি একটাই কথা বলছি, আগে বর্ধমান চেম্বারে আপনি যোগাযোগ করুন। ডাক্তাররা দেখবেন আপনাকে কি সমস্যা হয়েছে, ডাক্তাররা বুঝবেন, বুঝে আপনাকে কিছু মেডিসিন দেবেন এবং তার সাথে কিছু রিপোর্ট দেবেন। রিপোর্টটা দিলে আপনার রোগটা ডায়াগনোসিস হবে কি, হ্যাঁ আপনার অমুক নাম, এই বয়স, এই রোগ হয়েছে। সেই রোগের যদি আমরা ট্রিটমেন্ট করি তবে তো রোগটা ঠিক হবে। গেলেন, আপনার সর্দি হয়েছে বা কাঁচা জল ধরছে, আপনাকে অ্যান্টি অ্যালার্জিক অ্যান্টি হিস্টামিনিক ওষুধ দিয়ে দিল। আরে বাবা, ওটা খেলে তো এমনি কম থাকবে, ওটা যখন বন্ধ করবেন তখনই হয়ে যাবে। কিন্তু আয়ুর্বেদে এদের পার্মানেন্ট সলিউশন রয়েছে, এই ধরনের সমস্যার পার্মানেন্ট ট্রিটমেন্ট রয়েছে। বহু পেশেন্ট আমাদের কাছে এই ধরনের রোগ নিয়ে এসেছেন যারা চিকিৎসা করে আজকে ভালো রয়েছে। তো আপনাকেও আমি রিকোয়েস্ট করব, বর্ধমানে আমাদের চেম্বার রয়েছে, প্রত্যেক মাসে আমরা 2 বার করে যাই। আপনি হেল্পলাইন নাম্বারটা একটু নোট করে যে কোনো একটা নাম্বারে আপনি একটু ফোন করে নিন, দিয়ে বর্ধমান চেম্বারে একবার দেখান। অবশ্যই যে রোগে এতদিন ধরে ভুগছেন অবশ্যই আপনি ভালো থাকবেন। একদম। পরের বন্ধু অবশ্যই এলে তাদের সাথে কথা বলবো আমরা, এবং তার পাশাপাশি কিন্তু স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, সেই নাম্বার কিন্তু প্লিজ নোট করতে ভুলবেন না, সময় ভীষণ কম। চট করে আরেকবার আপনাদের জন্য একটু জানিয়ে রাখবো, সংস্থার ডিরেক্টর বি শর্মাকে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রাম চেম্বারে, এবং মধ্যমগ্রাম চেম্বারে আপনারা সোমবার করে পাচ্ছেন, মঙ্গলবার করে ওনাকে শিবপুরে পাচ্ছেন, বুধবার করে ওনাকে পেয়ে যাচ্ছেন কিন্তু বালচিগুড়ি এবং শোভাবাজার, কলকাতার শোভাবাজার চেম্বারে, বৃহস্পতিবার ওনাকে পেয়ে যাচ্ছেন আমতলা চেম্বারে, শুক্রবার পাচ্ছেন বেলুড়ে, শনিবার পেয়ে যাচ্ছেন খিদিরপুর, এবং রবিবার কিন্তু পেয়ে যাচ্ছেন লাঞ্চটাউন চেম্বারে। ডক্টর এন ভট্টাচার্যকে মধ্যমগ্রামে পেয়ে যাচ্ছেন শুক্রবার করে, সোমবার পেয়ে যাচ্ছেন বেলুড়ে, মঙ্গলবার কিন্তু পেয়ে যাচ্ছেন লাঞ্চটাউন চেম্বারে। ডক্টর এস ঘোষালকে বৃহস্পতিবার করে কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাচ্ছেন লাঞ্চটাউন চেম্বারে। এছাড়া ম্যাডামকে আপনারা কিন্তু মেছেদা, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, খড়গপুর, আগরতলা এবং জামশেদপুর চেম্বারে কিন্তু পাচ্ছেন। ডক্টর এ হালদারকে আপনারা হেরিয়ায় পাচ্ছেন, বহরমপুরে পাচ্ছেন, দিল্লি, কৃষ্ণনগর, হলদিয়া এবং আরামবাগ চেম্বারে পাচ্ছেন। এবং তার পাশাপাশি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন রায়গঞ্জে পাচ্ছেন, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, শিলচর, গুয়াহাটি চেম্বারে পাচ্ছেন। আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু ডিব্রুগড়ে 28শে জুলাই চেম্বার রয়েছে, গঙ্গারামপুরে জুলাই মাসের মাঝামাঝি চেম্বার রয়েছে, বাংলাদেশে প্রত্যেক মাসের লাস্ট উইকে চেম্বার রয়েছে, এবং বনগাঁ নতুন চেম্বার বনগাঁ 1 জুলাই থেকে কিন্তু চেম্বার স্টার্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আগস্টের 1 উইক থেকে, 1 আগস্ট থেকে চেম্বার স্টার্ট হয়ে যাচ্ছে, তার জন্য যোগাযোগ করতে হবে। জুলাই মাস কিন্তু কমপ্লিট, সামনে আগস্ট মাস, এবং আগস্ট মাসের 1 তারিখ থেকে আপনারা কিন্তু বনগাঁর বন্ধুদের জন্য কিন্তু চেম্বার শুরু করছে এনবিপি প্রত্যেকজন চিকিৎসক। এবং তার পাশাপাশি যারা এসেছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, তারা কেমন আছেন, কি বলছেন তারা, এই সব কথা অবশ্যই আপনাদের জন্য কিন্তু থাকবে। প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা কিন্তু শোনানোর চেষ্টা করি। যদি এখন আমাদের স্টুডিও থেকে বিদায় নিতে হবে, তাই ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার। কাকু, আপনার নাম? সিকান্দার আলী। কোথায় থাকেন? মালিকাপুর। আপনার কি সমস্যা? আমার সমস্যা মানে অনেক 15-20 বছর ধরে কোমরের স্পন্ডিলাইটিস, সাইটিকা বাত, হ্যাঁ, মানে তা পা অবশ হয়ে যায়, মানে 5 মিনিট হাঁটলে পা অবশ হয়ে যায়, আবার 1 মিনিট বসলে কমে যায়। মানে 15-20 বছর ধরে ভুগছেন এই রোগে? হ্যাঁ, এই রোগে ভুগছি। আমাকে অনেক বলেছিল ট্রিটমেন্ট করার জন্য, সেটা আমি করিনি। আচ্ছা। কিন্তু আমি এখানে আসলাম এই 15 দিন আগে। আচ্ছা, এনবিপি ইউনানিতে ডাক্তারবাবুকে দেখালেন 15 দিন আগে? হ্যাঁ, 15 দিন আগে দেখালাম। দেখানোর পরে 15 দিন ওষুধ খাওয়ার পরেও অনেকটা সুস্থ, অন্তত মানে 4 আনা ভাগ আমি সুস্থ হয়ে গেছি। মানে 15 দিন আগে আপনার যা কষ্টগুলো ছিল সেটা আপনার অনেকটাই রিলিফ আছে? অনেকটাই আছে। আর মানে যেটা আমার পা ভেঙে গিয়েছিল সেইটার যে আমার প্রচন্ড লাগছিল, সেইটাও খানিকটা কম আছে। আপনার নাম? কোথা থেকে এসেছেন? আপনার কি সমস্যা? কিডনির সমস্যা। কতদিন ধরে ধরা পড়েছে? কতদিন ধরা পড়েছে কিডনির সমস্যা আপনার? 5 মাস ধরা পড়েছে। 5 মাস পর এখন ডাক্তারবাবুর এখানে যোগাযোগ কতদিন ধরে হয়েছে? 3 মাস ধরে যোগাযোগ হয়েছে। 3 মাস ধরে আপনি ট্রিটমেন্টে আছেন ওনার? তো ডাক্তারবাবুর কাছে 3 মাস ট্রিটমেন্ট করে আপনি এখন রিপোর্ট দেখালেন তো আজকে? কি বললো ডাক্তারবাবু? অনেক কমে গেছে, অনেকটাই কমে গেছে। স্যার বললো
আপনি যা যা বলেছি তাই তাই খেয়ে করেছেন বলে আপনাকে স্যালুট। মানে আপনি আগে যা ছিলেন তার থেকে অনেকটাই ভালো আছে। ক্রিয়েটিন অনেক কমে গেছে, শরীরও ভালো হয়েছে, সেই জন্য ডাক্তারবাবু বললেন আপনাকে স্যালুট করতে হয়। অনেক এত পেশেন্ট কেউ কথা শোনে না, আমার জীবনেই প্রথম আপনি কথা শোনেন। যেটা বলবো সেটা করলে তাহলেই আমার কাছে ওষুধ শিখবে। এক বলবো আর এক করবেন, তাতে আমার কি দোষ? আপনি যে ঠিক মতো খাওয়া দাওয়া করেছেন শুধু লাউ দিয়ে, তাতেই আমি খুব খুশি। আপনার নাম? আমার নাম বরুণ রায়। কোথা থেকে এসেছেন? আমি বারাসাত নবপল্লী থেকে এসেছি। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার পেটের সমস্যা ছিল। কতদিন ধরে ভুগছেন এই পেটের সমস্যা? এই দীর্ঘদিন থেকে ভুগছি, প্রায় ছোটবেলা থেকে। প্রায় ছোটবেলা থেকে ভুগছিলেন। আমাদের এই এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারের খবরটা কোথা থেকে পেয়েছেন আপনি? আমি এই টিভিতে বিজ্ঞাপন দেখে পেয়েছি। কতদিন ধরে ডাক্তারবাবুর কাছে ট্রিটমেন্ট করছেন? আমি এই 15 দিন ট্রিটমেন্ট করছি। আচ্ছা, তাতে আমি অনেকটা সুস্থ। আজকে কি ডাক্তারবাবুকে রিপোর্ট দেখালেন? হ্যাঁ, আমি রিপোর্ট দেখিয়ে ডাক্তারবাবু কি বললো? রিপোর্ট দেখিয়েছি। ডাক্তারবাবু আবার আমাকে সাজেশন দিলেন, যেভাবে বললেন সেইভাবে আমি নিয়মিত করে যাচ্ছি। আমি এখন সুস্থ। মানে 15 দিন ট্রিটমেন্টে আপনি এখন আগের থেকে কি অনেকটা বেটার আছেন? হ্যাঁ, অনেকটাই বেটার আছি। ডাক্তারবাবু বললেন যে আপনার এই ওষুধ একেবারে নির্মূল হয়ে যাবে। আপনার নাম? আমার নাম সুতপা গাঙ্গুলি। বাড়ি? বাড়ি হচ্ছে ডানকুনি কালীপুর চেকপোস্ট। আপনার সমস্যা কি ছিল? আমার সমস্যা ছিল বলতে প্রথমে আমার সকালবেলায় ঘুম থেকে উঠে হাঁটতে পারতাম না, গোড়ালির প্রচণ্ড যন্ত্রণা হতো। তারপরে এই অবস্থায় আমি প্রচুর অ্যালোপ্যাথিক দেখাই, অ্যালোপ্যাথিক ওষুধ খাই, ক্যালসিয়াম খাই, কিন্তু আমার তাতে কোনো রিকভার হয়নি। তারপর আমি সেটা করে হোমিওপ্যাথিকে চলে যাই। হোমিওপ্যাথিকেও প্রায় আমি 2-3 বছর করি। হোমিওপ্যাথিকে কখনো কম কখনো বেশি এরকম হয়ে যায়, কিন্তু আমার সেইভাবে রিকভারটা হয়। আমার তারপরে আস্তে আস্তে দেখি যে আমি একেবারে হাঁটতে পারছি না, আমার রাত্রিবেলায় আমি ঘুমোতে পারছি না। মানে আমার একটা হাড়টা, গোড়ালির কাছে হাড়টা, পেছনের হাড়টা সেই সুপরির মতো ফুলে গিয়েছিল এবং এত যন্ত্রণা হতো রাত্রিবেলায়, মানে পুরো মাথায় গিয়ে সেই কিটকিট করতো, ভেতরে জ্বালা করতো। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা আমার প্রায় ধরুন 15-20 বছর হবে এই গোড়ালির প্রবলেমটা। তা এখন লাস্ট ওই অবস্থা হয়, এরকম কিটকিট করছে, জ্বালা করছে, হ্যাঁ, রাত্রিবেলায় ঘুমোতে পারছি না। তারপর আমি একদিন টিভির প্রোগ্রাম দেখে আমি এনবিপিতে আমি যোগাযোগ করি। তা ওখানে যোগাযোগ করে বি শর্মাকে আমি দেখাই। আচ্ছা, এখানে কতদিন ট্রিটমেন্ট করছেন? এখানে আমি 3 মাস করছি। আচ্ছা, 3 মাস। এখন কি রকম আছেন? এখন আমি খুব ভালো আছি। আমার গোড়ালির যে একটা প্রবলেম ছিল, আমি যে 20 বছর ধরে গোড়ালির প্রবলেমে ভুগছিলাম, এটা আমি বুঝতেই পারছি না। মানে আমি এখন খুব ভালো আছি। তা এইটাই আর কি। আমার আর যাবতীয় যা প্রবলেম, একটু কোমরের ছিল পেন, তা সেটাও আমার এখন নেই। আমি এখন খুব ভালো আছি, হাঁটা চলাও ভালো করছি। মানে আমার যে ওই রোগটা ছিল এটা আমি বুঝতেই পারছি না। তা ওষুধ চলছে, আমি এখন অবধি ওনার ট্রিটমেন্টে আছি। হ্যাঁ, ওনার ওষুধ খাচ্ছি, এই আর কি। আপনার নাম? আমার নাম সুতপা গাঙ্গুলি। আচ্ছা, বাড়ি? বাড়ি কালীপুর চেকপোস্ট, ডানকুনি। ঠিক। নাম? বিনয় দে। কোথা থেকে এসেছেন? জাঙ্গিপাড়া, হুগলি থেকে। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা অর্শ আজকে 16 বছর আগে হয়েছিল। মানে ব্লাড আসতো পায়খানা করতে গেলে, হ্যাঁ, তো সেটা হোমিওপ্যাথি বা অন্য রকম করে কোনো কিছু হয়নি সুরা। আমি এখানে মোটামুটি দেখালাম এনবিপি ওষুধ খেয়ে, তো আপনার 15 দিনেই অনেক সুস্থ, মানে পুরোপুরি প্রায় সুস্থ। হ্যাঁ, কষ্ট পাচ্ছিলাম সেই কষ্টগুলো আর নেই আমার। আচ্ছা, কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন এখানে? এখানে 15 দিন ট্রিটমেন্ট করাচ্ছি। নাম? নাম বিনয় দে। আচ্ছা, আপনার বয়স? বয়স 75। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি কাঁচরা বাজার থেকে। আচ্ছা, এখানে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার সিরিয়াসের থেকে কিছু কাল, এখন সমস্ত কিছু যদি বলতে যাই
অন্তত 3-4 ঘন্টা লাগবে। আচ্ছা, কেন, কি কারণ, আমি এখন অনেক ভালো, 16 আনার একান্নি কষ্ট আমার আছে। আচ্ছা, যারা অসুস্থ তাদের জন্য কিছু বলবেন? হ্যাঁ, আমার পুরো ফ্যামিলি অসুস্থ। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদেরকে এখানে কি আসতে বলবেন? হ্যাঁ, আমার ফ্যামিলি নিয়ে আসবো। আমি যখন এক পাগল ভালো হয়েছি, আর আমি সিরিয়াসের থেকে ক্রিটিক্যাল রুগী, আমি অনেক ভালো, আকাশ পাতাল। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদেরকে এনবিপিতে আসার জন্য পরামর্শ দেবেন? হ্যাঁ, কি বলবেন? অবশ্যই বলবো, আমি ভালো হয়েছি। আমায় এলোপ্যাথিক ডাক্তার ফেল মেডিকেল, কৃষ্ণনগর চেম্বার, কলকাতা দিয়ে সমস্ত জায়গায় এলোপ্যাথিক ফেল। তাদের ব্রেনে যতটুকু ট্রিটমেন্ট করার প্রয়োজন তারা ব্রেনটিকে সাফ করেছে। আমার গলার নালি শুকিয়ে এসেছিল, আমার শ্বাসকষ্ট 1 নম্বর, আমি হাতের রোগী 40 বছরের উপরে শ্বাসকষ্ট। আমি করোনাকে জয় করেছি, হ্যাঁ, আবার ডেঙ্গুকে জয় করেছি। আর এই ডাক্তার শর্মা ম্যাডামের নাম কি? ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য। ডক্টর ভট্টাচার্য ম্যাডাম, নামটা আমার মুখে আসছে না, মুখস্থ করতে হবে। আমি এই ম্যাডাম আমাকে মাথা এবং দেহ আমাকে 100% 90% ভালো করে দিয়েছে। এখন আমি একটু বাকি আছি, খুব দুর্বল। আর 4 মাস আমার রক্ত শূন্য ছিল। ঠিক আছে, তারও কারণ আমার ওই সেই হার্ট ব্লক ছিল। আর এখানে আমার এখন কোনো শ্বাসকষ্ট নেই, কিছু নেই। মানসিক একটা আঘাতে আমাকে এত দুর্বল করে দিয়েছে, আমি খুব অসহায়। আমি কেন, জগৎ ভরেই। আপনার নাম? বিনয় কৃষ্ণ গড়াই। বয়স? 63। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? নারিকুল থেকে। আচ্ছা, কি সমস্যা ছিল আপনার? আমার ব্রেন স্ট্রোক হয়েছিল। আচ্ছা, কত বছর ধরে এটা প্রবলেম? ওই তো বছর 3-এর প্রবলেম। আচ্ছা, এখন ট্রিটমেন্ট করি কেমন আছে? এখন ট্রিটমেন্ট আমি 15 দিনের ট্রিটমেন্ট করে মোটামুটি একটু ভালো আছি। আর হাত ফাত যে উপর দিকে উঠে গেল সেখানে একটু নেমেছে হাত ফাতগুলো। আচ্ছা, আপনি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলেন তো? আমি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলাম। আচ্ছা, অন্য পেশেন্টদের জন্য আপনি কিছু বলবেন? অন্য পেশেন্টদের জন্য বলবো যে আপনি বিশ্বনাথে আসুন, আপনার যতবারই অসুখ হোক না কেন আপনি সারবেন, অতি অবশ্যই না, একবার চিন্তা ভাবনা করবেন না, সারবেন, অতি অবশ্যই সারবেন। থ্যাংক ইউ। নাম? রিতা দাস। বয়স? 50। আচ্ছা, কোথায় থেকে আসছেন আপনি? আমি এখানেই থাকি, বাড়ি। আচ্ছা, আর কি সমস্যা ছিল আপনার? আমার ওয়েট লসটা হয়ে যাচ্ছে, কিন্তু কেন হচ্ছে না